রশ্মিকাকে রেখেই যখন ড্রাইভার বাড়িতে চলে আসে তখন রশ্মিকার মা অবাক হয়ে যায় এবং ড্রাইভারকে জিজ্ঞাসা করতে থাকে যে রশ্মিকাকে তুমি কোথায় রেখেছো। তখন ড্রাইভার বলে যে ম্যাম বলল যে তুমি এখন চলে যাও, আমি একটু পরে আসবো। এইটা শোনার পর কিন্তু চমকে যায় রশ্মিকার মা তখন অস্থির হয়ে বারবার রশ্মিকাকে কল দিতে থাকে এবং ভাবতে থাকে যে মেয়েটা যে এমন কেন হয়েছে, আমার কলটাও ধরে না, ফোনটাও বন্ধ রেখেছে। তারপরে সেখান থেকে চলে আসে কাকিমা এসে অবাক হয়ে যায় যে রশ্মিকা কোথায় গিয়েছে এবং ড্রাইভারকে বলে যে ড্রাইভার তুমি চলে যাও। তারপর কিন্তু আমরা দেখতে পাই রশ্মিকার মা খুব টেনশনে আছে। রশ্মিকার মা মনে মনে ভাবতে থাকে যে মেয়েটা কোথায় গেল, তার ফোনটাও বন্ধ, তাকে এখন কিভাবে পাবো। তারপর তার কাকি যে বারিশার যতগুলো তার বান্ধবীর নাম্বার ছিল সবগুলো নাম্বার নিয়ে আসে এবং সবগুলো নাম্বারে কল দিতে থাকে। তার একটা বান্ধবী কল ধরে বলে যে আমার এখানে তো রশ্মিকা আসে নাই, সে তো যদি এখন আপনাদের কাছে আসে তাহলে আমাকে কল দেবেন, কারণ আজকে তার সাথে আমার কথা হয়নি। এটা শোনার পর কিন্তু রশ্মিকার মা আরও বেশি টেনশনে পড়ে যায় এবং ভাবতে থাকে তাহলে মেয়েটা কোথায় গেল। কিন্তু আমরা মাঝ পর্বে দেখতে পেয়েছিলাম যে একদল হারামি অর্থাৎ গুন্ডারা কিন্তু রশ্মিকাকে কিডন্যাপ করার প্ল্যান করে। তারা পরিকল্পনা করে যে রশ্মিকাকে যদি আমরা কিডন্যাপ করতে পারি তাহলে ওই বাড়ির সবাইকে আমাদের নিয়ন্ত্রণে আনা যাবে। যেরকম কান টানলে মাথা আছে সেরকম রশ্মিটাকে কিডন্যাপ করলেও কিন্তু এইরকম আমরা সবাইকে আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারবো। এই খারাপ পরিকল্পনা থেকেই কিন্তু সেই গুন্ডারা রশ্মিকাকে কিডন্যাপ করে। আমরা দেখতে পেয়েছি যে গুন্ডাদের মনে কিন্তু খারাপ চিন্তা ভাবনা আছে, তারা রশ্মিকাকে কিডন্যাপ করেছে এই কারণেই। এবং এই দিকে যে বাড়ির সবাই আছে তারা কিন্তু অবাক হয়ে যায় এবং তারপরই সেইখানে চলে আসে বিহান এবং কম্পাস এসে বলে যে তোমাদের কি হয়েছে, তোমরা এই রকম এখানে উত্তেজিত হয়েছে কেন। তখন রশ্মিকার মা কম্পাসকে বলে যে আমাদের রশ্মিকাকে পাচ্ছি না, তার ফোনটাও বন্ধ, সে ড্রাইভারকেও পাঠিয়ে দিয়েছে, এইখানে এখন আসতেছে না। এইটা নিয়ে কিন্তু বাড়িতে একটা অনেক রকমের শোরগোল তৈরি হয়ে যায়। এবং তারপর আমরা দেখতে পাবো অন্য একটি সিনে দেখানো হবে যে এই রকম মুক্তি অখিলেশকে বলে যে অখিলেশ দেখো আমি তোমার বাড়িতে আমার সন্তানকে নিয়ে এসেছি। এইটা শোনার পর কিন্তু সেইখানে যারা ছিল সবাই কিন্তু অবাক হয়ে যায়, কারণ তারা ভাবতে থাকে যে মুক্তি অখিলেশের সন্তান নিয়ে আসলো কীভাবে। তখন মুক্তি অখিলেশের কাছে গিয়ে কান্না করতে করতে বলে যে দেখো আমরা যে ওই যে পিকনিকে গিয়েছিলাম, পিকনিকে যাওয়ার পর আমাদের যে রাতের ঘটনাটা হয়েছে, এইটা বলার পরই সেইখানে কিন্তু রশ্মিকার মা চলে আসে এবং বলে যে সি মুক্তি তুমি এইভাবে কেন বলতেছো, এই ছোট বাচ্চাগুলোর মাঝে তুমি যেভাবে বলতেছো বাচ্চারা যদি বুঝতে পারে বা শুনতে পারে তাহলে কি হবে বলো। এইটা বলে কিন্তু মুক্তিকে থামিয়ে দেয় এবং মুক্তি আরও কান্না করতে করতে বলে যে আমি আর পারতেছি না, আমার সন্তানের লেখাপড়ার খরচ আমি আর বহন করতে পারতেছি না। আমি যতদূর পেরেছি আমার সন্তানদেরকে তোমাদের কাছ থেকে দূরে রেখেছিলাম, আমি একা একা ওকে মানুষ করেছি, কিন্তু এখন আর আমি পারতেছি না, তার এই খরচ আমি আর বহন করতে পারছি না। সেজন্যই আমি কিন্তু তার বাবার অধিকারটা তাকে ফিরে দিতে চাই, এজন্য আমি তাকে বাড়িতে নিয়ে এসেছি। এইটা শোনার পর কিন্তু অখিলেশও অবাক হয়ে যায়। অখিলেশও ভাবতে থাকে যে তাহলে কি সেই দিন এই ঘটনা ঘটেছিল। তখন মুক্তি যায় হচ্ছে রুজ্জার কাছে গিয়ে বলে যে দিদি দেখো তুমি এরকম করো না, তুমি ভাবো যে আমি যখন তোমাকে বলেছিলাম যে আমি বিদেশে লেখাপড়া করতে যাচ্ছি, তখন কিন্তু আমি বিদেশে লেখাপড়া করতে যাইনি, তখন আসলে আমি কনসিভ করেছিলাম। এখন আমি সেখানে গিয়ে কিন্তু সন্তানটা জন্ম দেই এবং সেখানে আমি লালন পালন করি। এবং রুজ্জা মনে মনে ভাবতে থাকে তাহলে মুক্তি আর অখিলেশ কি আসলে এরকম কিছু করেছে যেখানে সন্তান জন্মগ্রহণ করবে। তারপর কিন্তু এইখানে ভাবতে থাকে এবং আমরা তারপরে দেখতে পাই মুক্তি আরও বেশি কান্না করে এবং অখিলেশের কাছে গিয়ে বলে অখিলেশ তুমি প্লিজ বলো না, সবাইকে বলে বুঝাও না যে এই সেনাপতি হচ্ছে তোমার সন্তান। তারপরে আমরা দেখতে পাই যে মুক্তি সেনাপতির কাছে যায় এবং গিয়ে বলে যে সেনাপতি যাও তোমার বাবাকে গিয়ে প্রণাম করো। তারপর আমরা দেখি সেনাপতি যখন তার বাবাকে প্রণাম করতে আসে এবং পায়ে সালাম করতে যায় তখন কিন্তু অখিলেশ সেখান থেকে সরে যায়। তাহলে কি অখিলেশ তার সন্তানকে এখান থেকে অধিকার দেবে না? এখানে কি হতে যাচ্ছে আসলে ঘটনা, এইটা দেখার পর কিন্তু সবার মনেই কিন্তু আরও প্রশ্ন জাগে। এইটা শোনার পর কম্পাসও মনে মনে বলে যে এইটা তো আসলে হতে পারে না। তখন কম্পাস সেখানে এসে বলে যে মুক্তি মাসি তুমি এইরকম অভিনয় করো না। তখন কিন্তু আমরা দেখতে পাই মুক্তি অবাক হয়ে যায় এবং তার অভিনয়টাও প্রায় ধরা খাওয়ার মতো হয়ে যায়। এবং যখন কম্পাস বলে যে যদি সেনাপতি আঙ্কেলের সন্তান হয় তাহলে এটা ডিএনএ টেস্ট করা হোক, তাহলে তো সব কিছু জানা যাবে, আমরা এরকম আন্দাজে কেন বিশ্বাস করব। এবং এইটা শোনার পর কিন্তু আমি দেখতে পাই যে মুক্তি বারবার বলে ঠিক আছে তাহলে ডিএনএ টেস্ট করো। একবার রুজ্জার কাছে যায়, একবার হচ্ছে অখিলেশের কাছে গিয়ে বলে যে আচ্ছা তোমরা ডিএনএ টেস্ট করো, তারপরে নাকি সিদ্ধান্ত নেওয়া যাবে। হ্যাঁ বন্ধুরা, আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাবো। তো যদি এমন হয় তাহলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে বলে দেবেন।